নমস্কার, সাহিত্যপ্রীতি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা শুরু করতে চলেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে। প্রথম পরিচ্ছেদ। বেহাইবাড়ি। অপরাহ্নকাল। শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের হাটের অশ্বত্থমূল লেহন করিয়া বহিতেছে। একখানি জীর্ণ কলেবর ভাউলে আসিয়া ঘাটে লাগিল। একটি শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ সাবধানে সন্তর্পণে তীরে অবতরণ করিলেন। মাঝি তাহার ব্যাগটি, ছাতাটি, লাঠিখানা নামাইয়া দিল। তিনি সেইগুলি হাতে লইয়া দাড়ি মাঝির খোরাকির জন্য একটি সিকি বাহির করিয়া দিলেন। মাঝি সিকিটি হাতে করিয়া বলিল, কর্তা, আমরা 5টি প্রাণী, 4 আনায় কি করে পেট ভরবে? সে কি রে, 4 আনা কি অল্প হলো? হুজুর, 4 সের চাউল কিনতেই তো 4 আনা যাবে। তারপর হাড়ি আছে, কাঠ আছে, নুন তেল আছে। নে, আর 2 ঘন্টা পয়সা নেই বলিয়া বৃদ্ধ অত্যন্ত সাবধানে 2-3 বার গুনিয়া 8টি পয়সা মাঝির হাতে দিলেন। তবু মাঝি সন্তুষ্ট হইল না, বলিল, মশাই, 5-5টা পেট, সমস্ত দিন হাড় ভাঙা মেহনতের পর না হয় 8 ঘণ্টাই পুরোপুরি দিন। উভয় পক্ষ ইয়ৎক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ আর 4টি পয়সা ফেলিয়া দিলেন। তাহার পর চারিদিকে চাহিয়া মৃদুস্বরে মাঝিকে বলিলেন, যদি কেউ জিজ্ঞেসে করে, তোমরা কি করতে এসেছো, বলিস আমাদের ঠাকুরমশাই একটি বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। তাহার পর বৃদ্ধ ধীরে ধীরে রাস্তায় উঠিলেন। ধীরে ধীরে পথ অতিক্রম করিয়া গন্তব্যস্থান অভিমুখে চলিলেন। দোকানি পশারিরা এই নতুন লোকটির পানে মুহূর্তের জন্য কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া আবার স্ব কার্যে মন দিল। বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, নিবাস নবগ্রাম। সকালবেলায় লিখিতে বসিয়াছি, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। নবগ্রামে কেহ আহারের পূর্বে এই বৃদ্ধের নাম উচ্চারণও করে না। তাহার কৃপণতা খ্যাতি বহুদূর ব্যপ্ত। মতিগঞ্জে তাহার বেহাইবাড়ি। 5 বৎসর পূর্বে এই গ্রামের শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সহিত তাহার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ হইয়াছিল। বৎসরখানেক হইবে তাহার বধূমাতা সন্তান সম্ভাবনা বশত পিতৃগৃহে আনীত হইয়াছিলেন। আজ 5-6 মাস হইলেও একটি কচি মেয়ে রাখিয়া বধূটি ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। একদা উৎসব বেশ পরিধান করিয়া বাদ্যভাণ্ডের সহিত সীতানাথ এই পথে পালকি করিয়া বর লইয়া গিয়াছিলেন। আজ সেই সমস্ত অতীত কথা স্মরণ হইতে লাগিল। মনটা বিশেষ নহে, একটু যেন বিষণ্ণ হইল। বৈবাহিকের বাটি পৌঁছিতে অধিকক্ষণ লাগিল না। বৈঠকখানা খোলা ছিল। সীতানাথ সেইখানে গিয়া উপবেশন করিলেন। সেই কক্ষের ভিত্তিগাত্রে বসুধারার সপ্তরেখা আজিও বিদ্যমান। মনে হইল পুত্রের বিবাহান্তে এই কক্ষে কুশণ্ডিকা সম্পন্ন হইয়াছিল। বিবাহের সমকালে তাহার বৈবাহিক ঋষিকেশের অবস্থা বেশ সচ্ছল ছিল। 3000 টাকা খরচ করিয়া তিনি একমাত্র কন্যাটির বিবাহ দিয়াছিলেন। ঋষিকেশ চালানের ব্যবসা করেন। 5 বৎসরকাল উপর্যুপরি লোকসান দিয়া তিনি এখন শুধু নিঃস্ব নহেন, ঋণে জড়িয়া পড়িয়াছেন। বসুধারার চিহ্নগুলি যে রহিয়া গিয়াছে, 5 বৎসরের মধ্যে সে কক্ষ ভিত্তিতে যে একটিবারও চুন পড়ে নাই, সামান্য হইলেও তাহার সেই অসচ্ছলতার একটি নিদর্শন। এক ছোড়া চাকর বাহিরের বাগানের বেড়া বাঁধিতে বাঁধিতে সীতানাথের প্রতি আর চোখে চাহিতেছিল। বোধহয় ভাবিতেছিল
বুড়া নিশ্চয়ই তামাক চাহিবে এবং তামাক সাজিতে গিয়া নিশ্চয়ই সেও দুটান টানিয়া লইবে। বেচারি নতুন তামাক খাইতে শিখিয়াছিল। ধূম পিপাসাটা তখন তাহার অত্যন্ত বলবতী। কিন্তু সীতানাথের দৃষ্টি তাহার উপর পতিত হইবা মাত্র তিনি বলিলেন, ওহে, বাবুকে একবার খবর দাও, নগাঁয়ের সীতানাথ মুখুজ্জে এসেছেন। আশাহত বালক এ অনুরোধে বাক্যমাত্র ব্যয় না করিয়া নীরবে আগন্তুকের প্রতি একবার চাহিল। গভীরভাবে কাস্তেখানি বেড়ার গায়ে ঝুলাইল। দড়ির তলাটা ধীরে ধীরে গুটাইয়া ভালো জায়গায় রাখিল। তাহার পর অপ্রসন্ন মুখে মন্থর পদে অন্তঃপুরে প্রবেশ করিল। অনতিবিলম্বেই ঋষিকেশ আধময়লা ধুতি পরিয়া একটা মোটা চাদর গায়ে দিয়া বাহির হইয়া আসিলেন। সীতানাথ দেখিলেন বৈবাহিকের সে স্থূল বপু আর নাই, অঙ্গে সে লাবণ্যও নাই, চক্ষু কোটরাগত। দুইজনে নমস্কারের আদান প্রদান হইল, কোলাকুলিও হইল, কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা হইল। ঋষিকেশের চক্ষু ছল ছল, গোটাকত বড় বড় জলবুন্দেও গণ্ড বহিয়া তাহার গাত্রবস্ত্রে পতিত হইল। ভৃত্য আসিয়া তামাক দিয়া গেল। দুইজনে অনেকক্ষণ ধরিয়া পর্যায়ক্রমে ধূমপান করিলেন, কাহারও মুখে কথাটি নাই। অবশেষে সীতানাথ বলিলেন, ভাই, যাহা হইবার তা তো হইয়াছে, সে তো আর ফিরিবে না। বৃথা আক্ষেপ করিয়া কি হইবে বলো? মেয়েটিকে একবার আনো দেখি। ঋষিকেশ উঠিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বাহির হইয়া আসিলেন। পশ্চাতে ঝি তাহার কোলে ফরাসি ছেটের দোলাই জড়ানো, মাতৃস্তন বঞ্চিত জীর্ণকায় শিশুকন্যা। সে হাসিতেওছে না, কাঁদিতেছে না, নিতান্তই নির্লিপ্তের মতো একদিক পানে চাহিয়া আছে। তাহার পিতামহ তাহার মুখ দেখিবার জন্য নগদ একটা আধুলি বাহির করিয়াছিলেন। কি ভাবিয়া আবার আধুলিটি রাখিয়া একটি টাকা বাহির করিলেন। মুখুজ্জে মহাশয় ইহজীবনে এরূপ বদান্যতা ও ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। টাকাটা দিয়া নাতনির মুখ দেখিলেন। ঝি টাকাটা হাতে লইয়া অসন্তুষ্টের মতো অন্যদিকে মুখ ফিরাইল। বলা বাহুল্য, মেয়ের আদর এখন শহর ছাড়িয়া পল্লীগ্রামেও প্রবেশ করিয়াছে। কলেজের নব্যবাবু শ্বশুরালয়ে গিয়া গিনি দিয়া প্রথমা কন্যার মুখ দেখিলে পাড়ার লোকে সেটাকে বাড়াবাড়ি বলিয়া আর হাস্য করে না। সুতরাং টাকাটি ঝির মনে ধরিবে কেন? সে ভাবিল, মর মিনসে, এত কষ্টের প্রথম মেয়েটা, আহা, তাতে আবার মা মরা, একটু সোনা জুটল না মুখ দেখতে। ক্রমে অন্ধকার হইল। মুখোপাধ্যায় হস্তপদাদি প্রক্ষালন করিয়া সন্ধ্যা বন্দনার জন্য বাটির ভিতর প্রবেশ করিলেন। পূজার আসনে বসিবা মাত্র শুনিতে পাইলেন তাহার বেহাইন, ওগো মা আমার, কোথায় গেলি গো বলিয়া উচ্চস্বরে ক্রন্দন আরম্ভ করিয়াছেন। মাতৃহৃদয়ের সেই উচ্ছ্বসিত শোকার্তরবে সন্ধ্যাদেবী যেন শিহরিত হইয়া উঠিলেন। ঋষিকেশের চক্ষু হইতেও ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। সীতানাথ মূরের মতো পূজার আসনে বসিয়া রহিলেন। মধ্যে মধ্যে কেবল মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, হা নারায়ণ, কি করিলে? কান্না থামিলে সীতানাথ সন্ধ্যাহ্নিক শেষ করিলেন। তাহার পর জলযোগে বসিলেন। কিন্তু তাহার মনের ভিতরটা কে যেন টিপিয়া ধরিয়া রাখিলেন। যে কাজের জন্য এতখানি গঙ্গাপথ অতিক্রম করিয়া আসিয়াছেন, তাহার সম্বন্ধে তো
এখনো পর্যন্ত একটি কথাও বলা হইল না। বৈকাল হইতে কতবার বলি বলি করিয়া আর বলিতে পারেন না। শেষকালে স্থির করিলেন, দূর হোক গে, কাল সকালেই বলবো, রাত্রিটা কোনো মতে কাটিয়ে দিন। আহারান্তে বৈঠকখানাতেই তাহার শয্যা প্রস্তুত হইল। ঋষিকেশ রাত্রির মতো বিদায় গ্রহণ করিলেন। পূর্বকথিত ভৃত্যবালক সেই ঘরেই একপাশে কম্বল পাতিয়া শুইল। দুশ্চিন্তায় সমস্ত রাত্রি ব্রাহ্মণের নিদ্রা হইল না। যে কাজের জন্য আসিয়াছেন তাহা সফল হইবে কি না এই ভাবিয়া ভাবিয়াই রাত্রি কাটিল। তামাক সাজিতে সাজিতে চাকর ছোকরার প্রাণান্ত হইল। রাত্রি ৩টার সময় যখন সীতানাথ তামাক সাজিবার জন্য আবার তাহাকে জাগাইলেন, তখন সে বলিল, তামুক আর নেই ঠাকুর, সব ফুরিয়া গিয়াছে। বেগতিক দেখিয়া শেষবারে তামাক সাজিবার সময় সে বাকি তামাকটুকু জানালা গলাইয়া বাহিরে ফেলিয়া দিয়াছিল। দ্বিতীয় পরিচ্ছেদ, কার্যোদ্ধার। সকাল হইলে দুর্গা দুর্গা বলিয়া সীতানাথ গাত্রোত্থান করিলেন। বৈবাহিকের সঙ্গে সাক্ষাৎ হইল। ধূমপান করিতে করিতে সীতানাথ স্থির করিলেন, এইবার বলি। মনমতো অভিপ্রায় ব্যক্ত করিবার সূচনাটা এইরূপ। বেহাই মশাই, অদৃষ্ট ছাড়া তো আর পথ নাই। আমাদের যা অদৃষ্টে ছিল তাকে কে খণ্ডন করিবে বলুন? আমার আর 4টা বউ আছে, কিন্তু ছোট বৌমা যেমন ছিলেন তেমনি কেউ নয়। আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পাননি, সেই দুঃখই চিরকাল থাকবে। মার আমার যেমন রূপ তেমনি গুণ ছিল, তার গুণে পশুপক্ষী পর্যন্ত বশ হয়েছিল। বাড়িতে রাঙি বলে একটা গাই আছে, এমনি বজ্জাত, তার ত্রিসীমা নয় কেউ যেতে পারে না। শিং পেতে গুঁতোতে আসে। কেবল ছোট বৌমা কাছে গেলে সে কিচ্ছু বলতো না। যায় যায় ঝগড়া কলহ, এ তো চিরদিনের সকল সংসারে চলে আসছে। কিন্তু আমার অন্য বউরা ছোট বৌমাকে নিজের সহোদরা ভগ্নীর মতন মনে করত। দুঃসংবাদটা শুনে বড় বৌমা একেবারে আছাড় খেয়ে পড়েছিলেন। 3 দিন 3 রাত্রি জল স্পর্শ করেননি। আজও বলেন, আমার পেটের সন্তানটা গেলেও এতটা হতো না। ঋষিকেশ চক্ষুর জল মাটি ভিজাইতেছিল। কম্পিত স্বরে বলিলেন, বেহাই মশাই, থাক আর সেসব কথা কয়ে ফল কি, অন্য কথা বলুন। সীতানাথ চুপ করিলেন। তাহার ভূমিকাই তাহাকে মাটি করিয়া দিল। নীরবে নিজের বুদ্ধিকে ধিক্কার দিতে লাগিলেন। কিয়ৎক্ষণ আবার এ কথা সে কথা 5 কথায় কাটিল। এবার সীতানাথ নিজের ওপর অত্যন্ত রাগ করিয়া ভূমিকা মাত্র বর্জন করিয়া ফেলিয়া দিলেন। শুনিতে এমন কাঠকোট্টা রকম ঠেকিল যে নিজেরই লজ্জা করিতে লাগিল। কথাটা আর কিছুই নয়, বধূমাতার অলঙ্কারগুলির কথা। তাহাই বৃদ্ধ আদায় করিতে আসিয়াছেন। প্রস্তাবটা শুনিয়া ঋষিকেশ অনেকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। বৈবাহিকের আগমন সংবাদ প্রাপ্তিমাত্রই তিনি ইহা বুঝিতে পারিয়াছিলেন। আর এ তো জানা কথা, তবু তাহার মনে একবার দুরাশা উপস্থিত হইত। গয়নাগুলি আটকাইবেন, দিবেন না। নাতনিটি যদি বাঁচে, কুলীনের ঘরের মেয়ে, বাঁচিবারই 16 আনা সম্ভাবনা। তবে তাহারই ঘাড়ে পড়িল। ওই অলঙ্কারগুলি অবলম্বন করিয়া তাহার বিবাহ দিবেন। 2000 টাকার অলঙ্কার দিয়া
তিনি যখন একমাত্র কন্যার বিবাহ দিয়াছিলেন তখন তাহার অবস্থা খুবই ভালো ছিল। উপর্যুপরি কয়েক বৎসর ক্ষতিগ্রস্ত হইয়া এখন সে অবস্থার পরিবর্তন হইয়াছে। তাহার ছেলেগুলাও কেহ মানুষের মতো হয় নাই। তাহার অবর্তমানে কি করিয়া যে তাহার সংসার চলিবে তাহাই তিনি মাঝে মাঝে ভাবিয়া আকুল হইতেন। এই সকল 5 রকম ভাবিয়া চিন্তিয়া তিনি মাঝে মাঝে ভাবিয়া আকুল হইতেন। এই সকল 5 রকম ভাবিয়া চিন্তিয়া তিনি অলঙ্কারগুলি রাখিবার দুরাশা মনোমধ্যে পোষণ করিয়াছিলেন। যত বিলম্ব হয় তাহার চেষ্টা করিবেন স্থির করিলেন। বলিলেন, মুখুজ্জেমশাই, সেই জিনিসগুলো আপনারই। তাহা যখন একবার আপনার পুত্রকে দান করিয়াছি তখন আর তাহার এক রতি মাত্র ফিরিয়া রাখিব না। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করিতে হইতেছে। আপাতত আপনাকে দিতে পারিতেছি না। শুনিয়া মুখুজ্জেমশাইয়ের মুখ শুকাইয়া গেল। ভাবিলেন, বুঝি বেহাই অলঙ্কারগুলি কোথাও বন্ধক দিয়াছে। তাহা হইলে তো সর্বনাশ। বলিলেন, কেন, এখন দিতে বাধা কি? ঋষিকেশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, এই সদ্য শোকটা পাওয়া গিয়াছে, এখনো 6 মাস হয়নি। আর কিছুদিন যেতে দিন। বাক্স থেকে সে অলঙ্কার এখন বের করে কে বলুন? মেয়েদের কোথায় কি থাকে, কোথায় কি না থাকে, আমি তো কিছুই জানি না। গিন্নি সে কাল রাত্রির পর থেকে সে ঘরেই আর ঢোকেননি। তার বড় আদরের শেষ মেয়েটি। কিছুতেই তাকে বোঝাতে পারিনি। তার ঘরে পদার্পণ করেন না। তার কোনো জিনিসটি ছুঁতে হলে কেঁদে আকুল হন। এমন অবস্থায় কি করে তাকে বলি, তোমার মেয়ের বাক্স খুলে গয়নাগুলি বের করে দাও? শোকটা এখন বড্ড নতুন, কিছুদিন আর যেতে দিন। গয়না দেওয়ার বাধাস্বরূপে ঋষিকেশ কারণ যাহা দেখাইলেন তাহা নিতান্তই সত্য। তবে সকলের কাছে এ কারণ যথেষ্ট বলিয়া মনে নাও হইতে পারে। সীতানাথের মনে হইল না, একটু রাগ হইলেন। বলিলেন, ভাই, শোক আমার কি লাগেনি? তবে কি করব, সংসার করতে গেলে শোক তাপ তো আছেই। এর থেকে কেউ নিস্তার পেলে এমন তো দেখলাম না। তা সে রাজারই বলো, বাদশাহী বলো, আর পথের ভিখিরিই বলো, তবু সংসারী লোককে দুদিনে তা ভুলে গিয়ে খেতে হয়, শুতে হয়, হাসতে হয়, সংসারের ধর্মের সবই করতে হয়। তা তার অতই শোক হয়ে থাকে, তবে তুমিই না হয় চাবিটা চেয়ে খুলে আনোগে। ঋষিকেশ আবার কিছুক্ষণ মৌনভাবে তামাক টানতে লাগিলেন। বিলম্ব দেখিয়া সীতানাথ একবার তাগাদা করিলেন। তখনও ঋষিকেশের গহনাগুলি রাখিবার আশা ত্যাগ করিতে পারেন নাই। একটু কাতরভাবে বলিলেন, বেহাই মশাই, 1 বৎসর যেতে দিন, তখন এসে গয়নাগুলি নিয়ে যাবেন। যদি আজ্ঞা করেন তো আমি মাথায় করে সেগুলো আপনার বাড়ি পৌঁছে দেব। সীতানাথ রুক্ষস্বরে উত্তর করিলেন, মানুষের শরীর পদ্মপত্রের জল, আজ আছে কাল নেই। একদণ্ডের কথা বলা যায় না। 1 বৎসর যদি আমি না বাঁচি। ঋষিকেশ মনে মনে বলিলেন, না বাঁচো তো ওই গয়নাতেই তোমার শ্রাদ্ধের জোগাড় করা যাবে। প্রকাশ্যে বলিলেন, তাহলে তো আপনার গহনা আপনাদের কাছেই থাকবে। ওই গহনা দিয়ে আপনার পৌত্রীর বিবাহ দেব। সীতানাথ শ্লেষের স্বরে বলিলেন, তুমি কি মনে করেছ আমার নাতনি চিরদিনই তোমার ঘরে থাকবে? একটু বড় হলেই ওকে আমি নিয়ে যাব।
বড় বৌমা মেয়েটিকে দেখবার জন্য পাগল। আসবার জন্য আমাকে বললেন, বাবা আমিও তোমার সঙ্গে যাব, খুকিকে দেখে আসব। বিবাহের কথা বলছো? তা ভাই, আমাদের এমন কপাল কি হবে? ওই মেয়ে কি আর বাঁচবে? ওর যেরকম চেহারা দেখলাম, তাতে তো কোনো মতেই সে আশা করা যায় না। ঋষিকেশ ব্যবসায় বুদ্ধিসম্পন্ন লোক, স্তোকবাক্যে ভুলিবার পাত্র নহে, বলিয়া ফেলিলেন, তা গহনা এখন থাকুক না, যখন মেয়ে নিয়ে যাবেন তখনই গহনাও নিয়ে যাবেন। কথাটা শুনিয়া সীতানাথ জ্বলিয়া উঠিলেন, বলিলেন, ভায়া হে, আমাকে কি অবিশ্বাস করলে? জিনিসগুলো আটক করে ব্রাহ্মণকে মনক্ষুণ্ণ করিয়া ফিরিয়া দিলে কি তোমার মঙ্গল হবে? ঋষিকেশ বেহাইয়ের চরিত্র পূর্ববিধি জানিতেন। তিনি যখন স্থির করিয়াছেন গহনা লইয়া যাইবেন, তখন যে না লইয়া ফিরিবেন না এমন আশা নাই। সুতরাং আর আপত্তি উত্থাপন করা নিষ্ফল মনে হইল। বলিলেন, তবে নিয়ে যান। সীতানাথের মুখ প্রফুল্ল ভাব ধারণ করিল। বলিলেন, আহারাদির পর সকাল সকালই আজ বেরুতে হবে। তুমি তবে সেগুলো বের করে ঠিক করে রাখো, আমি গঙ্গা স্নানটা সেরে আসি। গঙ্গার ঘাটে আসিয়া অনেক দূর হইতে মাঝিকে উচ্চস্বরে বলিলেন, ও মাঝি, যে বিয়ের সম্বন্ধ করতে এসেছিলাম সে তারা রাজি নয়, বলে অত গরিবের ঘরে আমরা মেয়ে দেব না। নৌকাটা ঠিক করে রাখো, খাওয়া দাওয়ার পর ছাড়া যাবে। বলিয়া ধূর্ত ব্রাহ্মণ চারিদিকে চাহিয়া দেখিল ঘাটশুদ্ধ লোক তাহার কথাগুলো শুনিতে পাইয়াছে কিনা। যেরূপ উচ্চকণ্ঠে কথাগুলি উচ্চারিত হইয়াছিল, তাহাতে নিতান্ত বধির ভিন্ন আর কাহারও না শুনিতে পাইবার সম্ভাবনা ছিল না। লোকে মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। তাহার পর সীতানাথ গঙ্গা স্নান সমাপ্ত করিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত ঘাটে আহ্নিক করিতে বসিলেন। আজ দেবতাগণের বড়ই শুভদৃষ্টি। এরূপ ভক্তিবাহুল্যের সহিত পূজা সীতানাথ অনেককাল করেন নাই। বাড়ি ফিরিয়া গিয়া আহারাদি শীঘ্র শীঘ্র শেষ করিলেন। বুড়ার আর দেরি সহে না। ঋষিকেশকে বলিলেন, ভাই এইবার জিনিসগুলি নিয়ে এসো, দুর্গা বলে সকাল সকাল যাত্রা করি। ঋষিকেশ অন্তঃপুরে প্রবেশ করিয়া বড় বিলম্ব করিতে লাগিলেন। সীতানাথ ভাবিলেন, সেই দিতেই হইবে, তবু কেমন যে কৃপণের স্বভাব, যতক্ষণ পারে ততক্ষণ দেরি করিতেছে। যাহা হোক, মনটা অবস্থা বেশ উৎফুল্ল থাকার দরুন সীতানাথ গুনগুন করিয়া একটি রাগিনী ধরিলেন। ছাড়ো মন বিষয়ী রে, ভাবনা অসার, শুধু রাধানাথ পদ করো চিন্তা অনিবার। ঋষিকেশকে রিক্ত হস্তে ফিরিয়া আসিতে দেখিয়া সীতানাথের গান সহসা বাধাপ্রাপ্ত হইল। বিস্মিত হইয়া বলিলেন, কি হলো? হলো না? সে কি? ঋষিকেশ ব্যাপারখানা বুঝাইলেন, মুখুজ্জে মশাই, জিনিসগুলো আপনাকে দিতে প্রস্তুতি হইয়াছিলাম। গিন্নিকে গিয়া বলিতে প্রথমে তিনি কেঁদে ভাসিয়া দিলেন, শেষে বলিলেন, চাবি তো নেই। চাবি আমার মায়ের কাঁকালে ছিল, সে তারই সঙ্গে চিতায় উঠেছে। কথাটা সীতানাথের বিশ্বাস হইল না। রাগিয়া বলিলেন, সে আমি শুনব না। চাবি না থাকে বাক্স ভাঙো, জিনিস আমি না নিয়ে যাচ্ছি না। ঋষিকেশ বলিলেন, যদি না যান তবে বসে থাকুন, চাবি নেই, আমি কি করব? এই তো অবস্থা। এর ওপর কি কামার ডেকে এনে দমাদ্দম করে সিন্দুক ভাঙানো ভালো দেখায় না? সেটা করানো আপনারই কর্তব্যকর্ম হয়। সীতানাথ মুখ চক্ষু বিকৃত করিয়া চেঁচাইয়া বলিলেন, না, আমার কর্তব্যকর্ম হয় না,
ব্রাহ্মণকে ফাঁকি দেওয়াটাই তোমার কর্তব্যকর্ম হয়। দেবে কি না দেবে সেটা খোলসা করে বলো দেখি। যদি না দাও তবে পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব, তেরাত্তির পোহাবে না। বৈবাহিকে মুখ চোখের ভঙ্গিমা দেখিয়া ঋষিকেশ বড় অপমান বোধ করিলেন, মনে মনে ভারী ঘৃণা করিলেন। স্বয়ং গিয়া কামার ডাকিয়া আনিলেন, দোতলার উপর তাহাকে লইয়া গিয়া সিন্দুক ভাঙাইলেন। মেয়ের মা এই নিষ্ঠুর কাণ্ড দেখিয়া মাটিতে লুটালুটি করিয়া কাঁদিতে লাগিলেন। বৈবাহিক গহনা লইয়া বিদায় হইলে ঋষিকেশও শয্যাতলে আশ্রয় গ্রহণ করিলেন। সেই দিন আর এই দম্পতির মুখে অন্নগ্রাস উঠিল না। সাহিত্যপ্রীতি চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প কুড়ানো মেয়ে, প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ। পরবর্তী পরিচ্ছেদগুলো শোনার জন্য আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।